নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিদে ছাত্র জনতা স্বৈরাচারীর রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে 4 মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল সে ঐক্য এখনো পাথরের মতো মজবুত আছে। মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে। শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনো সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে চাচ্ছে, একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তা আমি খুব খেয়াল করে শুনেছি, কয়েকবার করে শুনেছি। তার এই বক্তব্য আমার কাছে খুব বেশি বিস্ময়ের সৃষ্টি করেনি, অন্তত গত 3-4 মাসে আমরা যা দেখছি বাস্তবে। এবং একই সঙ্গে এটুকু বলতে চাই যে 15.5 বছর ধরে শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন, তার সঙ্গে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণে কোনো পার্থক্য খুঁজে পাইনি। এখন প্রশ্ন উঠতে পারে কি ধরনের পার্থক্য খুঁজে পাইনি, এটা কেমন কথা? শেখ হাসিনার বক্তব্যের প্রতিধ্বনি তার বক্তব্যে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে আসবে, আমি তার ব্যাখ্যা দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর সম্মানিত বন্ধুগণ, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে, নানা ধরনের অভিযোগ উঠছে এই সরকারকে নিয়ে, এই সরকারের কিছু অপদার্থ বিতর্কিত উপদেষ্টাদের নিয়ে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নানাবিধ আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এবারে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার দেওয়া ভাষণে প্রত্যেকটি সমালোচনার জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে অতি দ্রুতই তিনি নির্বাচন দিয়ে দিবেন এবং এই সরকার কি কাজ করছে, কি করেছে ক্ষমতায় আসার পরে, দেশের দায়িত্ব নেওয়ার পরে সে সমস্ত স্পষ্ট করেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ওঠা অভিযোগ এবং সমালোচনা নিয়ে কি বলল, কি বক্তব্য রাখলো প্রফেসর ইউনূস, আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিদে ছাত্র জনতা স্বৈরাচারীর রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে 4 মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল সে ঐক্য এখনও পাথরের মতো মজবুত আছে। মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট ঐক্যের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে, তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন, নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। জাতির এই নিরেট ঐক্য এই বছরের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে, ইতিহাসের অনন্য স্থানে প্রতিষ্ঠিত করে রাখবে। এই ঐতিহাসিক অর্জনের জন্য দলমত নির্বিশেষে দেশের সকল তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এই ঐক্যের জোরে আমরা আমাদের সকল সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারব। কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। তারা অনেকেই আগে কোনোদিন ঢাকায় আসেননি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি। সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আমি বলেছি, ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি। বিশ্বব্যাংক সহ অন্যান্য সকল দাতা প্রতিষ্ঠানসমূহের কাছে আমাদের অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে। তারা নতুন উদ্যোগে এবং নতুন উৎসাহে আমাদের সঙ্গে নতুন আর্থিক সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে এসছে। অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায়। গত 4 মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে আমানতকারীর টাকা উত্তোলনের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, এখন সেটা তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংককে আমানতকারীর আমানত ফেরত দেওয়ার জন্য নতুন টাকার সরবরাহ দিতে প্রস্তুত হয়েছে। আশা করি এতে ব্যাংকিং ব্যবস্থায় সকলের আস্থা ফিরে আসবে। প্রিয় দেশবাসী, আমাদের সরকারের শুরুতেই একটি কমিটি নিয়োগ করেছিলাম, শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই কমিটির কাজ ছিল অভ্যুত্থানের পর অর্থনীতি কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করলো তার একটা দলিল রচনা করা। এতে কি পেলাম না তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে। ডক্টর দেবপ্রিয়ার সভাপতিত্বে গঠিত 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নির্ধারিত সময়ে এই কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে 400 পৃষ্ঠার একটা বিস্তারিত রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট পড়ে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে। দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি গভীর আগ্রহ নিয়ে এই রিপোর্টটি সংগ্রহ করছে। দেশের মধ্যে পত্রপত্রিকা, সেমিনার, আলোচনা সভা, টেলিভিশনে এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসাব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। এই রিপোর্ট পড়ে সকলে অবিশ্বাস্য চোখে একে অপরের দিকে তাকাচ্ছে, কারো মুখে কথা বেরোচ্ছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। যারা নিয়ে গেছে তাদেরকে কেউ বাধা দেয়নি, বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে, কারণ তারা সব আপন লোক। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকায় লুটপাট হয়েছে। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা সম্ভব ছিল। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগবিলাসে ব্যয় করছে। সম্প্রতি গার্ডিয়ান পত্রিকাতেও পাচার করা টাকায় গড়ে তোলা সম্পদের পাহাড় নিয়ে একটা সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে সেটাও মন গড়া। দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কি সুন্দর দেশ বাংলাদেশ, লাফিয়ে লাফিয়ে তার উন্নয়নে এগিয়ে চলছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে। কাজটা কঠিন, কারণ এই বিষয়ক আইন কঠিন। আমরা বাংলাদেশ ব্যাংকের সাহস ও সমর্থন দিয়ে যাচ্ছি। বারবার বলছি, অন্তর্বর্তী সরকারের আমলে আংশিক টাকা হলেও যেন ফেরত আনা যায়। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশন সহ 15টি কমিশন গঠন করেছে। এসব কমিশন পূর্ণ উদ্যমে তাদের কাজ করে যাচ্ছে। গুম কমিশন
গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন। গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না। এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদেরকে সাবধান করে রাখি, এটা একটা লোমহর্ষক প্রতিবেদন। মানুষ মানুষের প্রতি কী পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ। অবিশ্বাস্য বর্ণনা। সরকারের আক্রোশের শিকার হয়ে ঘটনাচক্রে যারা এখনও বেঁচে আছেন তারা আজ পর্যন্ত মুখ খুলতে সাহস করছেন না। তাদের ভয় কিছুতেই কাটছে না। তাদের ভয় হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে। গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে। আমি আশা করছি কমিশনগুলো এখন থেকে নিয়মিতভাবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশমালা পেশ করতে থাকবে। প্রিয় দেশবাসী, আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারো। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100% কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রিয় দেশবাসী, যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব।
আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। প্রথম 6টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময় নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। প্রিয় দেশবাসী, নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন। ফেসিবাদী সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি। আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে থেকেছিল। 2024 সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল $4.12 বিলিয়ন, যা আগের মাসের তুলনায় 15.63% বেশি। সামগ্রিকভাবে 2024 সালের জুলাই নভেম্বর সময়কালে রপ্তানি $16.11 বিলিয়ন পৌঁছেছে। গত বছর একই সময়ে রপ্তানি আয় ছিল $14.34 বিলিয়ন। বছরের হিসাবে এই প্রান্তিকে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি 12.34%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $19 বিলিয়ন পৌঁছেছে। এসবের মাধ্যমে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের বার্ষিক মজুরি 9% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে, স্বীকার করতে দ্বিধা নেই। এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনও পাইনি, তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি শিগগিরই কমে আসবে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। আমরা আপনাদের কষ্টে সমব্যথী, তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয়। আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই। আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না। অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে কঠোর হাতে দমন করব। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, হত্যাযজ্ঞের সাথে জড়িত পতিত স্বৈরশাসক ও তার দোসরদের বিচার কার্যক্রম এগিয়ে চলছে। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তারা পাবেন। বিচার প্রক্রিয়া সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অন্যান্য পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিচারের যে কোনো অংশ চাইলে যে কেউ রেকর্ড করার সুযোগ পাবেন। আইসিসি প্রসিকিউটর করিম খান সম্প্রতি আমার সাথে দেখা করেছেন। তিনি আইসিটি প্রসিকিউটর এবং অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছেন এবং আইসিটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন। আলাদাভাবে আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করব বলে তাকে জানিয়েছি। সবশেষে এই বিজয়ের মাসে আমি বাংলাদেশের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যকে নস্যাৎ করতে চাচ্ছে। একের প্রতি অন্যের বিষ উগড়ে দিতে চাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না। বিজয়ের মাস হোক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের প্রচণ্ড দুঃসাহস প্রকাশের মাস। বিজয়ের মাস হোক নাগরিকদের পরস্পরের মধ্যকার সম্পর্ক স্থায়ীভাবে ভয়বিহীন থাকবে এমন এক সমাজ গড়ার মাস। সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের ভয়ে ভীত হতে হবে না। নারীকে পুরুষের ভয়ে ভীত হতে হবে না। বিত্তহীনকে বিত্তবানদের ভয়ে ভীত হতে হবে না। নিজের মত প্রকাশে কারো ভয়ে ভীত হতে হবে না। বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তা আমি খুব খেয়াল করে শুনেছি, কয়েকবার করে শুনেছি। তার এই বক্তব্য আমার কাছে খুব বেশি বিস্ময়ের সৃষ্টি করেনি, অন্তত গত 3-4 মাসে আমরা যা দেখছি বাস্তবে। এবং একই সঙ্গে এটুকু বলতে চাই যে 15.5 বছর ধরে শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন, তার সঙ্গে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণে কোনো পার্থক্য খুঁজে পাইনি। এখন প্রশ্ন উঠতে পারে কি ধরনের পার্থক্য খুঁজে পাইনি, এটা কেমন কথা? শেখ হাসিনার বক্তব্যের প্রতিধ্বনি তার বক্তব্যে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে আসবে। আমি তার ব্যাখ্যা দিব।
শুধু এটুকু বলে রাখি, তার এই বক্তব্যে প্রধান উপদেষ্টার ভাষণে একটা গুরুত্বপূর্ণ দিক এসেছে, সেটি হচ্ছে আগামী নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমা তিনি জানিয়েছেন, এবং সেটি নিয়ে যথেষ্ট সন্দেহের বিষয় থাকতে পারে। আমি সে বিষয়ে পরে আসছি। এখন আমরা 15.5 বছর ধরে শেখ হাসিনার শাসন আমলে যেই কথাগুলো অনবরত শুনেছি, শেখ হাসিনা যেই চর্বিত চর্বণগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, তিনি তার প্রতিটি বক্তব্যে ভাষণে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন, উন্নয়নের গল্প, রূপকথার গল্প তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টাও তার বক্তব্যে গত 4 মাসে বর্তমান সরকারের যে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন, তার সঙ্গে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। শেখ হাসিনা তার ভাষণে, বক্তব্যে যেভাবে প্রতিটি জায়গায় শুধু বিরোধীদেরকে আক্রমণ করতেন, বিএনপি জামাতকে ঘায়েল করতেন, তাদের সমালোচনায় তিনি মগ্ন থাকতেন, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস ঠিক একইভাবে আওয়ামী লীগের সমালোচনায় মগ্ন রইলেন। আওয়ামী লীগের যে বক্তব্য শেখ হাসিনার মুখ থেকে উচ্চারিত হতো, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব তিনি একা নিতেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিতেন, এবং অন্যান্য আর সবার অবদানকে খাটো করার একটা হীন চেষ্টা আমরা সবসময় দেখেছি। অবশ্যই এটি গুরুত্বের সঙ্গে বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা ঠিক একইভাবে মুক্তিযুদ্ধকে হালকা করে 24-এর চেতনাকে তিনি সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকু বলার চেষ্টা করেছেন এই মহান বিজয় দিবসে, তার চেয়ে বেশি তিনি 24-এর গণঅভ্যুত্থানকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন, এবং আমি দেখতে পেয়েছি যে সেখানে মুক্তিযুদ্ধের চেতনার চেয়ে সম্ভবত তিনি 24-এর চেতনাকে স্থান দিতে চেয়েছেন অনেক বড় করে। সবচেয়ে বড় কথা, তিনি 71কে সেভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি কোনো এক অজানা শঙ্কা কিংবা ভয়ে। 71-এর জনযুদ্ধ, সেই জনযুদ্ধের সংগঠকদের নাম তিনি উচ্চারণ করতে পারেননি, এটুকু অন্তত আশা করেছিলাম। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করবেন না, কিন্তু যারা সংগঠক ছিলেন, অন্যতম সংগঠক, তাদের নাম তো আসবে নাকি? তাদের নাম আনা হয়নি যে তাদের নাম আনতে গেলে বঙ্গবন্ধুর নামটি চলে আসবে। এই কারণে জাতীয় চার নেতার অবদানকে স্বীকার করা হয়নি, তাদের নাম উচ্চারণ করা হয়নি। কি সমস্যা ছিল তাদের নাম উচ্চারণ করতে? বুক ফুলিয়ে আপনি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতেন, এবং এর সঙ্গে যদি প্রশ্ন আসে তাহলে জিয়াউর রহমানের নাম উচ্চারণ হবে না? অবশ্যই তিনি জিয়াউর রহমানের নাম উচ্চারণ করতে পারতেন, তার সাহসিকতার কথা উচ্চারণ করতে পারতেন, তিনি কমরেড মনি সিং এর নাম উচ্চারণ করতে পারতেন, সিরাজুল আলম খানের নাম উচ্চারণ করতে পারতেন, মাওলানা ভাসানীর নাম উচ্চারণ করতে পারতেন। করেননি। ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া, এটি আমরা স্পষ্টতই বুঝতে পারছি। এবং উন্নয়নের ফিরিস্তি শেখ হাসিনা যেভাবে দেওয়ার চেষ্টা করতেন, যেভাবে উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছিল, তার কথা অনুযায়ী আমাদের প্রধান উপদেষ্টার মহান বিজয় দিবস উপলক্ষে যে ভাষণ, সেই ভাষণও আমরা একই দিক খেয়াল করলাম। শেখ হাসিনা মানুষের কষ্টের কথা উচ্চারণ করতেন না, মানুষের কোনো কষ্ট হয়েছিল না। ঠিক একইভাবে গত 4 মাসে আওয়ামী লীগের দুঃশাসনের সময় যে মানুষের নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে যে নাভিশ্বাস উঠেছিল, সেই নাভিশ্বাস যে দিন দিন আরো চরম আকার ধারণ করছে এই 4 মাসে, সেটি তিনি একবারের জন্য উচ্চারণ করেনি। তিনি উন্নয়নে ফিস দিয়েছেন, তিনি বিদেশিরা কিভাবে সহযোগিতা করছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এসে কিভাবে তার প্রতি সমর্থন জানাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি অনেক প্রসঙ্গ তুলে ধরেছেন। মানুষের কষ্টের কথা একবারও তিনি উচ্চারণ করেননি। সরকারের শিক্ষা উপদেষ্টা, তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম যেভাবে মন্তব্য করলেন, আমি প্রসঙ্গক্রমে নাহিদ ইসলাম বক্তব্যটা আনতে চাচ্ছি এখানে। তা হচ্ছে যে তিনি মহান বিজয় দিবসের শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমের কাছে বলেছেন যে 71-এর মহান মুক্তিযুদ্ধের বিজয় এলেও 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। 71 সালে আমাদের বিজয় এলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। 24 সালে এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। আসলে কি সত্য আছে এর মধ্যে? এটা কোনো কথা হলো যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সে তার মধ্য দিয়ে আমরা বিজয় পূর্ণতা পেয়েছি? তাহলে এই 15 বছর আগে 1971-এর পর থেকে যা কিছু হয়েছে সবকিছু জায়েজ? নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী যা কিছু হয়েছে সব ভালো, শুধু 15 বছর দুঃশাসন চলেছে, আর কখনো দুঃশাসন চলেনি। আমরা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, অবশ্য দুঃশাসন চলেছে, কোনো ভুল নেই গত আওয়ামী লীগ সরকারের সময়, কিন্তু এইভাবে সরলীকরণ কেন? এটা কি ধরনের কথা? মানে শেখ হাসিনা তার পিতাকে সব ধরনের কৃতিত্ব দিয়ে, যেমন মুক্তিযুদ্ধকে খাটো করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছেন, এই 24-এ যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আরো বেশি উপরে তুলতে গিয়ে তাদেরকে ছোট করছেন। একইভাবে সরকারি উপদেষ্টা ছোট করছেন 71-এর মুক্তিযোদ্ধাদেরকে, শহীদদেরকে।
এটা নাকি পরিপূর্ণ স্বাধীনতা 24 চেতনার মধ্যে দিয়ে অর্জিত হয়েছে। এটা কেমন কথা? সবকিছুর একটা সীমা থাকা দরকার। পরিপূর্ণ স্বাধীনতা বলতে কি বোঝেন তারা? আজ পর্যন্ত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির কোনো কথা উল্লেখ করা হয়েছে? এই মুক্তির জন্য কোনো নিশ্চয়তা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে? শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা স্বপ্ন দেখানো হয়েছে বা সেই হিসেবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে? হয়নি তো। তাহলে কিসের স্বাধীনতা? অবশ্যই 71 পরিপূর্ণ স্বাধীনতা আমরা এখনো পাইনি বা পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারিনি। এইসব কারণেই তো শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন নেই, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির নিশ্চয়তা আসেনি। 24 চেতনার মধ্যে দিয়ে সব হয়েছে? হয়নি তো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে নাগরিক অধিকার এবং মর্যাদা নিশ্চিতের জন্য, গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিদে ছাত্র জনতা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে 4 মাস আগে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিলেন, সেই ঐক্য এখনো পাথরের মতো মজবুত রয়েছে। নিঃসন্দেহে তার এই বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। ভারতে যে বিভিন্ন ধরনের অপপ্রচার, গুজব চলছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, তার বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন তিনি বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছেন, অনেক দল বাদ দিয়ে, এবং ছাত্র সমন্বয়কদের সাথে বৈঠক করেছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে। এরাই কি শুধু ছাত্র সমাজ, ছাত্র দল, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন আর সব কোথায়? বরং তারা আলাদা বৈঠক করেছে, ছাত্র দল আলাদা 28টি সংগঠনের সঙ্গে বসেছে। এটাই তো বিভেদের স্পষ্ট রেখা আমাদের সামনে তুলে ধরে। এবং একইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে খাটো করা হচ্ছে, বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে আওয়ামী লীগ সরকারের সময় ছিল বা আমরা হতে দেখেছি, সেই একই চেষ্টা এখন ভিন্ন আঙ্গিকে হচ্ছে, যেই কথা বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে বেরিয়ে এসেছে। তাহলে কোথায় ঐক্য? পাথরের মতো মজবুত ঐক্য, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য, এগুলো কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন ইস্যুতে বরঞ্চ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যবধান গড়ে তোলা হয়েছে, দূরত্ব গড়ে তোলা হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো নাকি সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে। এটি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য। তাহলে ঐক্য কোথায়? কিসের ভিত্তিতে আমরা ঐক্যের কথা বলবো? কবে হবে নির্বাচন তা নিয়ে একটি ধূম্রজাল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। তিনি বলেছেন যে 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, একটা সম্ভাব্য সময়সূচি তিনি কিন্তু দিয়ে দিলেন। কেন পরিষ্কার করেননি? পরিষ্কার করতে পারেননি এই কারণে যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সুতরাং সংস্কার প্রক্রিয়াটা কখন কিভাবে শেষ হবে এবং সেই ক্ষেত্রে আবার জাতীয় ঐক্যমত্যের ব্যাপার আছে, সুতরাং সেই কারণে তিনি একটা সম্ভাব্য ডেডলাইন দিয়েছে। তারপরেও যে ধূম্রজাল ছিল বা ধোঁয়াশা ছিল, সেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথাই কিছুটা কেটে যেতে পারে, কালো মেঘ। আমি জানি না ঠিক শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিভাবে রেসপন্স করবে। তারা হয়তো চাইছিল যে একটা সুনির্দিষ্ট ডেডলাইন, যে 2025-এর মধ্যে হবে অথবা 2026-এর মার্চের মধ্যে বা ফেব্রুয়ারি, এভাবে হয়তো। যাক, প্রথমার্ধের মধ্যে বলাটা, প্রথমার্ধটা 3 মাস নাকি প্রথম 6 মাসের মধ্যে, সেটা একটা বিষয়, সেটা পরিষ্কার হয়নি আমার কাছে। হয়তো অনেকে বুঝতে পেরেছেন, আমি একটু ধোঁয়াশার মধ্যে থাকলাম আর কি। তারপরও একটা আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো যেভাবে আস্তে আস্তে নির্বাচন নিয়ে কথা বলছিল এবং তার বিপরীতে উপদেষ্টারা আবার যেভাবে খোঁচাচ্ছিল বিএনপির এই মনোভাবের কারণে, তাতে এই খোঁচাখুচি হতে হতে শেষ পর্যন্ত একটা সংঘাতের রূপ নেয় কিনা শঙ্কা ছিল। এবং কিছুটা যে পাল্টাপাল্টি হয়েছে বক্তব্য, এতে কোনো সন্দেহ নাই। এবং এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য করতে করতে কিন্তু তিক্ততা বাড়ে এবং এক পর্যায়ে কিন্তু ডেডলক তৈরি হয়। তো আশা করি যে সেরকম পরিস্থিতি হবে না, আর যদি এটা হয় এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। বহু কষ্টের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে এই সরকারের একটা পতন ঘটেছে। নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে দেশে যাতে আবার গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম হয়, অন্তত সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেইটি সবারই প্রত্যাশা। তো সুতরাং এই সম্ভাবনাটা যাতে আবার নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং তর্ক বিতর্কে যাতে সেটি একেবারে বিষাদে পরিণত না হয় এবং অন্য পক্ষ যাতে সুযোগ না নেয়। এমনি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে দীর্ঘদিন, তারা নিজেদের মধ্যেই যুদ্ধে ব্যস্ত। সুতরাং এখন যদি এটা সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর এই বিরোধটা শুরু হয়, তাহলে এটা একটা দুর্ভাগ্যজনক অধ্যায় পরিণত হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন প্রফেসর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস কি বললেন, তার বক্তব্যটা আপনারা শুনলেন। আপনারা আপনাদের ওপিনিয়ন বা অভিমত ব্যক্ত করেন, আপনারা কি বলতে চান। ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কি ভাবছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে?
অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা আমরা শুনে যাচ্ছি, নানাবিধ বিতর্ক উঠছে সম্প্রতি। দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিক বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে নানা ধরনের বিতর্ক এবং অভিযোগ উঠেছে। সে বিষয়েও কথা বললেন দর্শক শ্রোতা মণ্ডলী প্রফেসর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য রাখলো, সেই বক্তব্য নিয়ে আপনারা কতটা একমত, আপনারা কতটা স্যাটিসফাইড, অবশ্যই কমেন্টে জানাবেন কতটা সন্তুষ্ট তার বক্তব্যে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদেরকে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।